হ্যালো বন্ধুরা, কেরিয়ার ফান্ডাতে সবাইকে স্বাগত জানাই। গতকাল আমি বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি প্রিলিমিনারি টেস্টের জন্য আমি অনলাইন ক্লাস শুরু করব। তো সেটার জন্য আমি একটা সার্ভে করেছিলাম, একটা কোশ্চেন পোস্ট করেছিলাম যে তোমরা চাও কি চাও না। তো ম্যাক্সিমাম ভিউয়ার্স বলেছিল হ্যাঁ তারা চায়। তো তোমাদের এই মতামত, এই পজিটিভ ওপিনিয়ন, এইগুলো আমাদেরকে খুব উৎসাহিত করে। সেই কারণে সেই কথা মতো আজকের থেকে ডব্লিউবিএসএসসি এসএলএসটি পিটি অনলাইন ক্লাস শুরু করলাম। তো আজকের বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ। তো আজকের থেকে শুরু হলো তোমাদের সবার জন্য, যারা ডব্লিউবিএসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দেবে। তো আজকে থেকে শুরু হলো মিশন ডব্লিউবিএসএসসি এসএলএসটি পিটি 2022 পরীক্ষা। তো কিছু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব এবং কোশ্চেনে যে উত্তর হবে সেটা নিয়ে আলোচনা করব এবং সেই রিলেটেড কিছু ইনফরমেশান শেয়ার করব। তো আশা করি এটা ভিডিওটা সবার কাজে লাগবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখো এবং তোমাদের খুব কাজে লাগবে। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার ফান্ডা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, শুরু করা যাক। আজকের এটা ক্লাসটা হচ্ছে প্রথম ক্লাস এবং এটা সেট নাম্বার 1। আগেই বলি পরীক্ষা সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা। এই কোশ্চেনগুলো যেগুলো আলোচনা করব সেগুলো স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি পিটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিটা প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তার উত্তরটা কী হবে সেটা নিয়েও আলোচনা করা হবে। তো বন্ধুরা, তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, শেরশাহ সমাধি কোথায় আছে? এটা ইতিহাস থেকে প্রশ্ন। আমি জেনারেল নলেজ জিকের মধ্যে ধরে নিয়েছি এটা। তো এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিভিন্ন ডব্লিউবিসিএস বা পিএসসি অন্যান্য পরীক্ষাগুলোতে বা সেন্ট্রাল পরীক্ষাগুলোতে এই কোশ্চেনগুলো আসে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অনেক কমন কোশ্চেন। তো সাধারণত পিটি পরীক্ষায় এমন কোশ্চেন আসবে না, স্কুল সার্ভিস কমিশন এমন কোশ্চেন আসবে না যেগুলো স্ট্যান্ডার্ড খুব বিশাল হাই হয়। মানে বলতে চাইছি যে ডব্লিউবিসিএস প্রিলি বা মেনে যে কোশ্চেনগুলো আসে, কিছু কিছু কোশ্চেন, অনেক কোশ্চেন কমন থাকে, অনেক কোশ্চেন খুব হাই লেভেলে থাকে। তো আশা করা হচ্ছে এসএলএসটি পিটি পরীক্ষা এখানে খুব হাই লেভেলে কোশ্চেন আসবে না। কেননা এখানে মেন যেটা গুরুত্বপূর্ণ হলো সেটা হলো সাবজেক্টের কোশ্চেন। তো সেটার ওপর বেশি কনসেন্ট্রেট করবে স্কুল সার্ভিস কমিশন। তো সেই মতো আমি আমার ব্যক্তিগত মতামত যে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলো বিভিন্ন পরীক্ষাতে কমন আসে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেন সেইগুলো নিয়ে আলোচনা করছি। সেটা প্রথম কোশ্চেন হচ্ছে, শেরশাহ সমাধি কোথায় অবস্থিত? 4টে অপশান আছে, সাসারাম, দিল্লি, কালিঞ্চর এবং সোনারগাঁও। উত্তর হবে সাসারাম। এই সাসারাম অবস্থিত হচ্ছে বিহারে। তাহলে কি হলো, শেরশাহ সমাধি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে এ, সাসারাম, যেটা বিহারে অবস্থিত। পরের প্রশ্নটা হচ্ছে, নিচের কোন ধারাটিকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানে হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? এটা হচ্ছে ইন্ডিয়ান পলিটির কোশ্চেন এবং এটা খুব কমন কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা ভালো করে পড়ো। বলছে কোন ধারাটিকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানে হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছিলেন? 4টে অপশান আছে, ধারা 14, ধারা 25, ধারা 29, ধারা 32। সংবিধানে যে ধারাগুলো আছে, ধারা বলতে আর্টিকেল, ইংলিশে আর্টিকেল বলে, কোনটাকে হার্ট অ্যান্ড সোল বলে। ইংলিশে যদি বলতে হয় সংবিধানে কোন আর্টিকেলটাকে বি.আর. আম্বেদকর হার্ট অ্যান্ড সোল বলে অভিহিত করেছে। 4টে অপশান আছে, আর্টিকেল 14, আর্টিকেল 25, আর্টিকেল 29 এবং আর্টিকেল 32। উত্তর হবে অপশান ডি, আর্টিকেল 32। এটাকে রেমিডি অফ কনস্টিটিউশন বলে। তো এটা উত্তর হবে কোনটা? ডি, আর্টিকেল 32।
এটাকে সংবিধান থেকে এলো। এরপর যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু ইকোনমিক্স থেকে এসছে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাড ভ্যালোরেম ট্যাক্স কিসের ওপর আরোপ করা হয়? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা কোশ্চেনটা অনেক জায়গায় দেখে থাকবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যেহেতু ইকোনমিক্স সাবজেক্টটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে একটা নতুন জিনিস, সেই কারণে এটা একটু কঠিন মনে হয়। তো তোমাদের যদি এসএলএসটি পরীক্ষা, তো সেক্ষেত্রে বিশাল ডিটেলে পড়ার দরকার নেই। আমি সাবজেক্ট ওয়াইজও অনলাইন ক্লাস শুরু করব, সেখানে তোমরা দেখতে পারবে যে ইকোনমিক্সের চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করব, সেখানে এই জিনিসগুলো দেখতে পারবে। তার আগে আমি যে প্লেন অনলাইন ক্লাস করছি সেগুলো জেনারেল নলেজের ওপর, সব সাবজেক্ট থেকে আমি চাইছি এটা কভার করতে। তো কোশ্চেনটা ভালো করে পড়ো। অ্যাড ভ্যালোরেম ট্যাক্স কিসের ওপর আরোপ করা হয়? চারটে অপশান আছে, ভ্যালু, ভলিউম, প্রোডাকশান, রপ্তানি। এটার উত্তর হবে অ্যাড ভ্যালোরেম ট্যাক্স, ভ্যালু আরোপ করা হয়। এটা অ্যাকচুয়ালি কি, অ্যাড ভ্যালোরেম ট্যাক্স অ্যাকচুয়ালি হচ্ছে প্রপার্টির ওপর আরোপ করা হয়, ঠিক আছে? প্রপার্টি রিলেটেড এটা ট্যাক্স। তাহলে বোঝা গেল উত্তরটা কি হবে। চলো পরের কোশ্চেনটা হচ্ছে 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে সভাপতি হওয়া দ্বিতীয় মহিলা ও প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটা বিভিন্ন পরীক্ষাতে এসে, WBPSC হোক বা স্টাফ সিলেকশন কমিশন হোক বা ইউপিএসসি হোক, বিভিন্ন পরীক্ষাতে এই কোশ্চেনগুলো খুবই আসে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অথচ কমন কোশ্চেন। 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস মানে আইএনসি দ্বিতীয় মহিলা ও প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? চারটে অপশান আছে। অপশান এ বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশান বি সরোজিনী নাইডু, অপশান সি পদ্মজয় নাইডু, অপশান ডি ফতিমা বিবি। এটার উত্তর হবে সরোজিনী নাইডু। ইনি ছিলেন সেকেন্ড ওম্যান আইএনসি প্রেসিডেন্ট এবং ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান আইএনসি প্রেসিডেন্ট। ভালো করে দেখো প্রশ্নটা। 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়া দ্বিতীয় মহিলা ও প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা ছিলেন কিন্তু সরোজিনী নাইডু। প্রথম, শুধু প্রথম যদি মহিলা বলা হয় সেক্ষেত্রে হবে অ্যানি বেসান্ট। বোঝা গেল? প্রথম ভারতীয় মহিলা বলে সরোজিনী নাইডু, প্রথম শুধু মহিলা বললে হবে অ্যানি বেসান্ট, কারণ অ্যানি বেসান্ট ভারতীয় ছিলেন না, সেই কারণে এটা উত্তর হবে সরোজিনী নাইডু, প্রথম ভারতীয় মহিলা। চলো পরের প্রশ্নতে যাওয়া যাক। পরের প্রশ্নটা হচ্ছে, পান্না ন্যাশনাল পার্ক ভারতে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? পান্না ন্যাশনাল পার্ক কোন রাজ্য বা কোন ইন্ডিয়ান টেরিটরিতে অবস্থিত? চারটে অপশান আছে, মধ্যপ্রদেশ, আসাম, ওড়িশা, হিমাচল প্রদেশ। খুব কমন কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। বারবার বলছি আমি ইম্পর্টেন্ট, অথচ কমন কোশ্চেন, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো আশা করি এগুলো সম্ভাব্য এসএলএসটি প্রশ্নগুলো। তাহলে পান্না ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? উত্তরটা হবে এমপি বা মধ্যপ্রদেশে অবস্থিত। হলো, পরের কোশ্চেনে যাওয়া যায়। এটা ওয়ার্ল্ড জিওগ্রাফি বা জেনারেল নলেজের কোশ্চেন বলা যেতে পারে। কোশ্চেনটা ভালো করে পড়ো। পৃথিবীর গভীরতম ট্রেঞ্চ মানে হচ্ছে সমুদ্র থেকে খাড়া নিচের জায়গা, মানে সমুদ্রের খাড়া একদম নিচের জায়গা। যেমন কোনো নদী বা পুকুরে একদম তল যেটা হয়, সর্বোচ্চ তল যেটা, সেটাকে ট্রেঞ্চ বলে। সমুদ্রের ক্ষেত্রে সেটাই। গভীরতম ট্রেঞ্চ হচ্ছে সমুদ্রে খাড়া নিচু জায়গা কোনটা? এটা খুব কমন কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট। চারটে আছে, সন ট্রেঞ্চ, মারিয়ানা ট্রেঞ্চ, আরবিক ট্রেঞ্চ, সিসম ট্রেঞ্চ। উত্তর হবে মারিয়ানা ট্রেঞ্চ, যেটা প্রশান্ত মহাসাগরে বা প্যাসিফিক ওশিয়ানে অবস্থিত এবং এটা প্রায় সমুদ্রতল থেকে 11 কিলোমিটার গভীর, যেটা গভীরতম। 11 কিলোমিটার, এমনি যদি আমরা লং ডিস্টেন্স ধরি সেটা কত কিলোমিটার হয় ভাবো, সেটা সমুদ্রতল থেকে পুরো নিচে 11 কিলোমিটার। এটা হচ্ছে পৃথিবীর গভীরতম ট্রেঞ্চ। তাহলে উত্তর হবে মারিয়ানা ট্রেঞ্চ। বোঝা গেল?
পরের কোশ্চেন হচ্ছে ঝুমুর নিচে কোন রাজ্যে লোকনৃত্য? বিভিন্ন রাজ্যে লোকনৃত্য থাকে, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক জেনারেল নলেজে। তো তার মধ্যে একটা প্রশ্ন আসছে যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঝুমুর নিচে কোন রাজ্যে লোকনৃত্য? এবার অপশানগুলো আমি দেখে নিই। অপশান আছে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ এবং মহারাষ্ট্র। উত্তর হবে ওড়িশা। এটা ওড়িশার হচ্ছে ফেমাস লোকনৃত্য। এবং এটা একটা গুরুত্বপূর্ণ হলো, এটা কখন এই নাচটা করা হয়? সাধারণত যখন ফসল তোলা হয় সেই সময়, ফসল তোলার সময় এই নাচটা করা হয়। পরের কোশ্চেনটায় চলে যাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। এটা কনস্টিটিউশন বলো বা ওয়ার্ল্ড জিকের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেই কোশ্চেনটা তোমরা দেখো। বিশ্বের সবথেকে সংক্ষিপ্ত সংবিধান কোন দেশে? উত্তর হবে চারটে অপশান আছে, অস্ট্রেলিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। যুক্তরাজ্য মানে হচ্ছে ইউনাইটেড কিংডম বা ব্রিটেন। তাহলে এটার উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সংবিধান হচ্ছে সব থেকে সংক্ষিপ্ত। এখানে প্রায় 4000টার মতো শব্দ আছে, 4200 মতো শব্দ আছে। এবং এটা হচ্ছে পৃথিবী সব থেকে শর্টেস্ট কনস্টিটিউশন, কিন্তু পৃথিবীর সব থেকে ওল্ডেস্ট কনস্টিটিউশন। এটা হলো। এবার পরের কোশ্চেনে যাওয়া যায়। এটা কনস্টিটিউশনের কোশ্চেন, ইন্ডিয়ান পলিটির কোশ্চেন। সেটা হচ্ছে ভারতীয় সংবিধান কোন পার নাগরিকত্ব বিধান রয়েছে, মানে সিটিজেনশিপের ব্যাপারে ব্যাখ্যা করা হয়েছে। চারটে অপশান আছে, পার্ট 4, পার্ট 3, পার্ট 5 এবং পার্ট 2। সঠিক উত্তর হবে পার্ট 2। ভারতীয় সংবিধানে পার্ট 2তে যে যে পার্টগুলো আছে তার মধ্যে পার্ট 2তে আর্টিকেল বা ধারা 5 থেকে 11তে সিটিজেনশিপের ব্যাপারে আলোচনা করা হয়েছে। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। এটাও ইন্ডিয়ান পলিটি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি বলছি, তোমরা ভালো করে তোমরা দেখতেও পাবে, এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, অথচ কমন। 1978 সালে কততম সংশোধনী মৌলিক অধিকার হিসেবে সম্পত্তি অর্জন, ধারণ, নিষ্পত্তি বা অধিকারকে বাদ দেওয়া হয়েছে? মানে রাইট টু প্রপার্টিটাকে 1978 সালে কততম সংশোধনী কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রাইট টু প্রপার্টিটাকে বাদ দেওয়া হয়েছে। আগে ছিল রাইট টু প্রপার্টি একটা ফান্ডামেন্টাল রাইট, এটা মনে রাখো যে ফান্ডামেন্টাল রাইট আছে। তার থেকে 1978 সালে এটা সংবিধান সংশোধন করে এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। সেটা কততম? চারটে অপশান আছে, 41তম, 42তম, 43তম, 44তম। তো সঠিক উত্তর হবে 44তম। 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1978 সালে এটাকে ফান্ডামেন্টাল রাইট থেকে বাদ দেওয়া হয়েছে। এটা অর্ডিনারি লিগ্যাল রাইট হিসেবে বর্তমানে বিবেচিত। মনে থাকবে, সাধারণ আইনি অধিকার হিসেবে এটা বিবেচিত এখন। 1978 সালে 44তম সংশোধন। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে 1976 সালে
42তম যে সংবিধান সংশোধন হয়েছিল সেটা খুব গুরুত্বপূর্ণ, সংবিধান একটা গুরুত্বপূর্ণ অংশ। তো ডিটেলে পরে আলোচনা করবো, এখন একটা ব্রিফে বলে দিই তোমাদেরকে যে 42তম সংবিধান সংশোধনে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল। তো সেই কারণে এটা যে অ্যামেন্ডমেন্টগুলো এসেছিল সেটাকে বলা হয় একটা মিনি কনস্টিটিউশন, একটা ছোট্ট সংবিধান হিসেবে বিবেচিত হয়। কেননা সংবিধানের মতো মানে এতগুলো অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল, সেই কারণে এটা বলা। এটা 42তম সংবিধান সংশোধনটা 1976 সালে হয়েছিল, মনে রাখবে। এটা ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা আবার কনস্টিটিউশনের কোশ্চেনে থাকে। কনস্টিটিউশনের প্রথম দিকে এইগুলো রেগুলেটরি যে অ্যাক্টগুলো আছে তার মধ্যে এটা পড়ে। কোশ্চেনটা তোমরা পড়ে নাও। কোন সনদ আইনের মাধ্যমে চীনের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যে অবসান ঘটে? কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে বা রেগুলেটরি অ্যাক্টের মাধ্যমে চীনের সাথে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির যে ব্যবসা, মোনোপলি ট্রেড, এটাকে বলে মোনোপলি ট্রেড, সেটা সেই বাণিজ্যে অবসান ঘটে? চারটে অপশান আছে। 1793 সালে রেগুলেটরি অ্যাক্ট, 1813, 1833, 1855। এটা সঠিক উত্তর হবে 1813 সালে রেগুলেটরি অ্যাক্ট। এটা মনে থাকবে যে 1813 সালে রেগুলেটরি অ্যাক্টের মাধ্যমে চীনের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যে অবসান ঘটে। কিন্তু চায়ের ক্ষেত্রে যে ব্যবসা বাণিজ্য ছিল সেটা কিন্তু শেষ হয় না, সেটা কিন্তু চলতে থাকে। এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখবে। সব ধরনের ব্যবসা অবসান ঘটে, কিন্তু চাটা ব্যতিক্রম। পরেরটা ইকোনমিক্সের কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা তোমরা দেখো। নিচে কোনটি কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইস্যু করে? সিপিআই কোন সংস্থা ইস্যু করে? চারটে অপশান আছে। অর্থনৈতিক উপদেষ্টা কার্যালয়, অর্থ কমিশন, পলিসি কমিটি, কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস। সঠিক উত্তর হবে কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। সিএসও সিপিআই ইন্ডেক্সটাকে মানে প্রকাশ করে। পরের কোশ্চেন, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা। ভার্গিস কুরিয়ান কিসের সাথে যুক্ত? ভার্গিস কুরিয়ান নিশ্চয়ই নামটা শুনেছ তোমরা। ভার্গিস কুরিয়ান কিসের সাথে যুক্ত? নীল বিপ্লব মানে ব্লু রেভলিউশন, সাদা বিপ্লব হোয়াইট রেভলিউশন, হলুদ বিপ্লব ইয়েলো রেভলিউশন, বা সবুজ বিপ্লব গ্রিন রেভলিউশনের সাথে যুক্ত? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা সঠিক উত্তর হবে সাদা বিপ্লব বা হোয়াইট রেভলিউশনের সাথে যুক্ত। হোয়াইট রেভলিউশন কিসের সাথে যুক্ত সেটা বললে হবে মিল্ক বা দুধ। 1970-এর দশকে ভার্গিস কুরিয়ান অপারেশন ফ্লাড বা সাদা বিপ্লব ওই সময় হয়, হোয়াইট রেভলিউশন করে, যার জন্য দুধের ব্যাপক উৎপাদন হয়। তো সেই কারণে ভার্গিস কুরিয়ানকে হোয়াইট রেভলিউশনের জনক বলা হয়। পরে কোশ্চেন চলে যাওয়া যায়। ভারতের কোন প্রাক্তন প্রধান বিচারপতি সম্প্রতি রাজ্যসভায় নিযুক্ত হন? চারটে কোশ্চেন আছে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তোমরা বলতে পারো, ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা আরেকবার পড়ছি। ভারতের কোন প্রাক্তন প্রধান বিচারপতি সম্প্রতি রাজ্যসভায় নিযুক্ত হন? চারটে অপশান: এস রাজেন্দ্রবাবু, জে.এস. খেয়ার, এইচ.এল. দত্তু, রঞ্জন গগৈ। সঠিক উত্তর হবে রঞ্জন গগৈ। ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ নমিনেট করে রাজ্যসভায় রঞ্জন গগৈকে। তো উত্তর হবে ডি, রঞ্জন গগৈ। তো বন্ধুরা, এই গেল আজকের ভিডিও। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমাদের ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং কেমন লাগলো এই আজকে সেশন, প্রথম ক্লাস, সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আবার আসবো নতুন কোনো
ভিডিও নিয়ে সেখানে নেক্সট ক্লাস থাকবে এবং সাবজেক্ট ওয়াইজও ক্লাস শুরু করব। তো বন্ধুরা ততক্ষণ টাটা, গুড নাইট।